নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদের পড়ে শোনাবো লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লিটল হাউস সিরিজের 6 নম্বর বই দ্য লং উইন্টার গল্পটি। আজ পড়ব এর প্রথম পর্ব। আসুন তবে শুরু করি দ্য লং উইন্টারের প্রথম পর্ব। লোহার সিটে বসে আছে বাবা। স্যাম আর ডেভিড টানছে ঘাস কাটার মেশিনটা। ফরর ফরর আওয়াজ তুলে কাটছে তীক্ষ্ণ ফলাগুলো। লম্বা ঘাস শুয়ে পড়ছে মাটিতে। দুপুরে চড়া রোদে চাঁদি ফাটিয়ে দিতে চায়। এক চিলতে ছায়া নেই প্রেরির কোথাও। পানি নিয়ে এলো লরা বাবার জন্য। ঢক ঢক করে পানি খেয়ে ঢাকনি লাগিয়ে কাটা ঘাসের নিচে রেখে দিল বাবা জগটা। তারপর আবার এগুলো সামনে। লরা বসে পড়ল ঘাসের উপর, বুক ভরে শ্বাস টানলো। কাটা ঘাসের তাজা মিষ্টি বুনো গন্ধটা ভারী ভালো লাগে ওর। মেশিনের শব্দে পালিয়েছে। এখন আবার একটা দুটো করে গর্ত করে মাথা তুলছে বাদামি ডোরা কাটা গফরগুলো। ছোট ছোট পাখি ফুরুত করে উড়ে এসে বসছে ঘাসের নরম ডাগায়। একটা ছোট্ট গার্টার সাপ এঁকে বেঁকে চলে গেল সামনে দিয়ে। মোডিং মেশিনের শব্দ বাড়ল। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে ফিরে আসছে ঘোড়া দুটো। লরা হঠাৎ কথা বলে ওঠায় আক্ত করলো ডেভিড। ওয়াও! চমকে গিয়ে হাঁক ছাড়লো বাবা। আরে, আমি মনে করেছি কখন চলে গেছে তুমি। প্রেরি মুরগির মতন ঘাসের মধ্যে লুকিয়ে বসে কি করছো লরা? আমিও তো তোমার সঙ্গে কাজ করতে পারি বাবা, বলল লরা। দুজনে করলে অনেক ঘাস জমাতে পারবো কিন্তু আমরা। হ্যাট তুলে উস্কো খুস্কো চুলে আগুন চালাতে লাগলো বাবা। এসব কাজে শক্তি লাগে মা। তুমি একে মেয়ে, তার উপরে আবার ছোট। 14 বছর হতে চলেছে আমার, বলল লরা। ছোট আর কোথায়, আমি পারবো বাবা, আমি জানি আমি পারবো। লরা জানে মোল্ডিং মেশিনটা কিনতে অনেক টাকা খরচ হয়ে গেছে বাবার। কাজের লোক রাখার এখন আর উপায় নেই। প্রতিবেশীরাও যে যার মাঠে এখন ব্যস্ত, চাইলেও কেউ সাহায্য করতে পারবে না। অথচ ঘাস কাদা করতে আরো অন্তত একজন লাগে। হয়তো পারবে, মাথা চুলকালো বাবা। চেষ্টা করে দেখা যায়। সত্যি যদি পারো তাহলে তো দারুণ হবে। আমরা দুজনে অনেক খড় গাদা করে ফেলতে পারবো। তখন লোক ভাড়া করতেই আর হবে না। লরা বুঝতে পারলো বাবার মনটা ভারভুক্ত হয়ে গেল ওর সাহায্যের সম্ভাবনা দেখতে পেয়ে। এক দৌড়ে কুটিরে ফিরে গেল মাকে খবরটা দিতে। ঠিক আছে, বলল মা। যদিও মেয়েরা এসব কাজ করুক তা মার খুব একটা পছন্দ নয়, কিন্তু এখন ঠেকায়, সময় নেই এসব নিয়ে আপত্তি করার। মা, তোমার জন্য জগে করে পানি নিয়ে যাব, বলল 10 বছরের ক্যারি। আর ঘরের কাজ তোমারগুলো কে করে দেবে? আমি, বলল মেরি। অন্ধ হলেও বাসন পেয়ালা ধোয়া মোছা, বিছানা ঠিকঠাক করা ইত্যাদি ঘরের অনেক কাজ স্বচ্ছন্দেই করতে পারে মেরি। কড়া রোদে পরের দিনই শুকিয়ে চড়চড়ে হয়ে যায় কাটা ঘাসগুলো। আঁচড়া দিয়ে টেনে জায়গায় জায়গায় স্তূপ করে রেখেছে বাবা ওগুলো। আরো জমাবে আজ। আগামী দিন খড় টানা গাড়িতে চড়ে লরাও যাবে মাঠে বাবার সঙ্গে। পরদিন স্তূপগুলোর পাশে থেমে দাঁড়িয়ে আঁচড়া দিয়ে খড় তুলে বাবা গাড়িতে ফেলছে, আর ফুলে থাকা ঘাস পা দিয়ে মাড়িয়ে নিচু করছে লরা। ধীরে ধীরে উঁচু হচ্ছে খড়, ঝুপঝুপ করছে বোঝার পর বোঝা এসে পড়ছে গাড়িতে। লাফিয়ে ঝাঁপিয়ে পা দিয়ে টেনে আরো ঘাস আটানোর ব্যবস্থা করছে ও। ঘাসের সঙ্গে উঁচু হচ্ছে লরাও। এক সময় ভর্তি হয়ে গেল গাড়ি। তারপরেও আসছে ঘাস। বাবা একটু থামতে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেল লরা। বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে, মনে হচ্ছে গোটা প্রেরি যেন দুলছে হাওয়ায়। গাড়ির উঁচু বেড়া ছাড়িয়ে আরো অনেকটা উপরে উঠে এসেছে ঘাসগুলো। চারিদিকে কিনারা নিচের দিকে ঢালু হয়ে আছে বলে এখন সাবধানে লাফাচ্ছে লরা। থেমে প্রায় গোসল হয়ে গেছে ও। শির দ্বারা বেয়ে নামছে ওর ঘামের ফোঁটা। টুপি খসে ঝুলে পড়েছে পিঠে। খোপা খুলে গিয়ে ঘাসে উঠছে খোলা চুল। ডেভিডের কোমরে এক পা রেখে ওপরে উঠে এলো বাবা। খুব সুন্দর মারানো হয়েছে লরা।
প্রায় ডবল ঘাস তুলতে পেরেছি আজ গাড়িতে। আস্তাবলের কাছে এসে থামলো গাড়ি। লড়া নিচে নেমে ওয়াগনের ছায়ায় বসলো। বাবা একটা সমান জায়গা বাছাই করলো ঘাসের গাদা তৈরির জন্য। কয়েক বোঝা ঘাস নিচে ফেলে নেমে এলো বাবা। ওগুলো গোল করে বিছিয়ে রেখে আবার উপরে উঠে আরো ঘাস ফেললো ওরা উপরে। তারপর ওগুলো সমান করে বিছিয়ে পা দিয়ে চেপে নিচু করলো। লড়া বলল, নিচের কাজটা আমিই করতে পারি বাবা, তাহলে তোমার আর বারবার ওঠানামা করতে হয় না। হ্যাটটা পেছনে ঠেলে দিয়ে পিচ ফর্কে ভোট দিয়ে বিশ্রাম নিল বাবা মিনিট খানেক। তারপর বলল, খড়ের গাদা তৈরি আসলে দুজনেরই কাজ। একজন করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু উপায় নেই, তুমি এখনো অনেক ছোট আধবোতল। কিন্তু আবার এক গাড়ি ঘাস আনার পর লড়ার আগ্রহ দেখে আঁচড়টা দিল বাবা ওর হাতে। তার চেয়েও লম্বা আঁচড়টা হাতল। অনভ্যস্ত হাতে যতটা সম্ভব সুন্দর করে বিছালো ঘাসগুলো সমান পুরু করে। তারপর পা দিয়ে চেপে চুপে নিচু করলো ফুলে থাকা ঘাস। দ্বিতীয় গাড়ির সব ঘাস গাদা করা হয়ে গেলে বাবা নিজেও উঠল গাদার উপর। চেপে চুপে চারিদিকে সমান করে রেখে আবার চলল দুজনে আরো ঘাস আনতে। রোজে তেজ বেড়েছে, বাতাসে যেন আগুনের হলকা। ক্লান্ত হয়ে পড়ছে লড়া, পা দুটো বিশ্রাম চাইছে একটু করে। মাঠ থেকে ঘাসের গাদা পর্যন্ত যেতে আসতে যেটুকু বিশ্রাম পাচ্ছে তাতে চলছে না। তাছাড়া তেষ্টাও পেয়েছে খুব। ওর মনে হলো অনন্তকাল ধরে ওরা শুধু গাড়ির পর গাড়ি ভর্তি করছে আর আস্তাবলের কাছে এনে উঁচু করছে ঘাসের গাদা। বেলা 10টার দিকে আধ চোখ পানি নিয়ে এলো এবার ক্যারি। লড়াকে আগে খেতে বলল বাবা, তবে একেবারে বেশি খেতে বারণ করলো। এক ঢোক খেয়েই অবাক চোখে দেখলো ক্যারি লড়ার দিকে। খিলখিল করে হেসে উঠল এবার ক্যারি। বলল, বলো না লড়া, আগেই বলে দিও না বাবাকে। আদা জল খেয়ে পাঠিয়েছে মা। কুয়োর ঠান্ডা পানিতে সেরকা, চিনি আর আদা মিশিয়ে দিয়েছে, যাতে এই গরমে ঠান্ডা পানি খেয়ে সর্দি গরমি না লেগে যায় ওদের। দুপুরে আগেই বিশাল এক খড়ের গাদা তৈরি হয়ে গেল। ওপরটা নিজের পা দিয়ে মারিয়ে গোল করে তৈরি করলো বাবা, যাতে বৃষ্টির পানি ভেতরে না ঢুকে গড়িয়ে পড়ে। দুপুরে কুটিরে ফিরে দেখলো ওরা ডিনার তৈরি। লড়ার দিকে চেয়েই বাবাকে জিজ্ঞাসা করলো, মা, ওর জন্য পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে না তো চার্লস? আরে না, বললো বাবা, ছোট্ট একটা ফরাসি ঘোড়ার শক্তি ওর গায়ে। খুব উপকার হয়েছে আমার ওকে পেয়ে। একটা গাদা করতেই আমার সারাটা দিন পার হয়ে যেত। ও থাকলে এখন দেখো সারাটা বিকেল পাচ্ছে আমি ঘাস কাটার জন্য। গর্বে মনটা ভরে গেল লড়ার। যদিও হাত পার পিঠের ব্যথায় রাতে কয়েক ফোঁটা চোখ দিয়ে পানিও গড়িয়ে পড়েছে, কাউকে কিন্তু কিচ্ছু বলেনি। 2 দিনের মধ্যে আরো একটা গাদা তৈরি করার মতন খড় স্তূপ করে ফেললো ওরা। আবার এক দুপুরে পরিশ্রম করে আরেকটা গাদা তৈরি করে ফেললো ওরা দুজনে। এইভাবে একের পর এক 6টা মস্ত গাদা তৈরি করে ফেললো অল্প কয়েকদিনের মধ্যেই। ওগুলোর দিকে চাইলেই তৃপ্তিতে বুকটা ভরে যায় লড়ার। মাঠের সব ঘাস কাটা হয়ে গেছে, এবার বিলের ঘাসগুলো কাটবো ভাবছি, বলল বাবা। আমাদের অত ঘাস লাগবে না, তবে আগামী বসন্তে নতুন স্ট্রেলারদের কাছে বেচতে পারবো ভালো দামে। বিলের ঘাস অনেক বড়, ভারী আর খসখসে। লড়ার পক্ষে আঁচড়া দিয়ে তোলাটা সম্ভব নয়, তাই শুধু পায়ে মারিয়ে ফুলে থাকা ঘাসগুলো নিচু করার কাজে সাহায্য করতে পারলো। একদিন ম্যাক্সরাটের কলোনি দেখলো বাবা লড়াকে। ঘাস আর মাটি মিশিয়ে চমৎকার বাড়ি বানিয়েছে ওরা ঠিক পানির ধারেই। বাড়িতে ঢোকার কোনো দরজা দেখা গেল না। বাবাকে জিজ্ঞাসা করে জানা গেল নিচের দিকে নাকি আছে একটা দরজা, ওটা দিয়ে সরাসরি পানিতে নামে ওরা। রাতভর সাঁতার কাটে, কচি ঘাস খায়, ঘাসের শিকড় আর শৈবালও খায়, খেলাধুলো করে। তারপর ভোর হলে যার যার ঘরে ফিরে গিয়ে সারাটা দিন ঘুমায়। নিশ্চিন্ত কণ্ঠে বাবা বলল, মনে হচ্ছে কড়া শীত পড়বে এবারে, একেবারে বেমক্কা রকমের। বাবাকে মাথা নাড়তে দেখে অবাক হলো লড়া। জিজ্ঞাসা করলো, তুমি জানলে কি করে বাবা? এই তো ম্যাক্সরাটেদের কলোনি দেখেই। এত পুরু করে বাড়ি বানাতে আর তো দেখিনি কোনোদিনও এদের। কি করে যেন আগাম বার্তা টের পায় ওরা।
যত বেশি শীত পড়বে বলে মনে হয় ততই পুরু করে তৈরি করে ওরা ওদের কলোনি। রোদের মধ্যে দাঁড়িয়ে প্রচন্ড শীতের কথা কল্পনাও করতে পারছে না লরা। জিজ্ঞাসা করলো, ওরা টের পায় কি করে বাবা? তা জানি না, কিন্তু ঠিকই টের পায়। এদের এসব ব্যাপারে কোনোদিন ভুল হয় না। হয়তো প্রকৃতি কোনোভাবে ওদের জানিয়ে সাবধান করে দেয়। আমাদের করে না কেন? কারণ আমাদের মাথায় বুদ্ধি দিয়েছে, যেটা আবার ওদের দেয়নি। বুদ্ধি খাটিয়ে অনেক কিছু বুঝিয়ে নেওয়ার ক্ষমতা দিয়েছে প্রকৃতি আমাদের। যদি না বুঝি সেটা কিন্তু আমাদেরই দোষ। এরপর থেকে জোরে সোরে কাজ চালিয়ে চলেছে বাবা। শীত আসার আগে এদিকে সব কাজ শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কুটিরটা শীত কাটাবার উপযোগী করতে হলে অনেক পরিশ্রম ব্যয় করতে হবে ওদের। এখন বিল পাড়ে সব ঘাস কাটা হয়ে গেল এক সময়। দুজনে মিলে আরো কয়েকটা বিশাল গাদা তৈরি করলো। অক্টোবরের শুরুতেই 3 দিন একটানা বৃষ্টি হলো, আর তার ফলেই যেরকম ঠান্ডা পড়লো তাতেই ঘাবড়ে গেল মা। আরে বাবা, অক্টোবরেই এই শীত? আসল শীতকালে এই নড়বড়ে ঘরে থাকবো কি করে? এক সকালে দেখা গেল তুষারে ছেয়ে গেছে গোটা প্রেরি। আলকাতরা মাখা মোটা কাগজ দিয়ে দেয়ালের ফাঁক ফোকর বন্ধ করলো বাবা, কিন্তু তাতেও মানতে চায় না শীত। আবার যখন রোদ উঠলো, বাবা মনস্থির করলো এবছর ফলন যা পাওয়া যায় এখনই ঘরে তোলা দরকার। ফসল সামান্যই, প্রথম বছরে খুব বেশি কিছু আশাও করেনি বাবা। প্রথম চাষে ঘাসের শিকড়গুলো আলগা হয়েছে মাত্র। শীত গেলেও পচে যাবে ওগুলো, তখন সব ফসল যাবে। তারপরেও আলু, টমেটো, শিম, শুঁটি, কুমড়ো, শালগম সব মিলে খুব খারাপও বলা যায় না এই চাষটাকে। কিন্তু জমিতে জই লাগিয়েছে এবার বাবা, সেগুলো আর শুকনো ঘাসের মজুতে গোটা শীত আরামেই কেটে যাবে গরু আর ঘোড়াগুলোর। বাবার তাড়াহুড়ো দেখে প্রথম দিকে কয়েকদিন হাসি তামাশা করেছিল মা, কিন্তু অক্টোবর মাসেই তুষার ঝড় শুরু হতে দেখে কেমন যেন ভড়কে গেল। টানা 3 দিন পর থামলো সেই ঝড়। এই 3 দিনেই শীতে জমে যাওয়ার মতন অবস্থা হলো সবার। আগুন উস্কে দিয়েও গরম রাখা গেল না ঘর। জুতো মোজা পায়ে দিয়ে, কোট শাল গায়ে দিয়ে আগুনের ধারে বসেও হি হি করে কাঁপলো ওরা সবাই মিলে। ঝাড়ু থামালো বাবা, হঠাৎ বলে উঠলো, এমন আবহাওয়া জীবনেও দেখিনি। বাবা, কেমন যেন লাগছে আমার, কিন্তু ভালো ঠেকছে না ব্যাপারটা ক্যারোলিন। কি যেন একটা ঘনিয়ে আসছে চারপাশে। মা বলল, কই, আমার তো ঠিক মনে হচ্ছে সবকিছুই। শহরে হারথর্নের স্টোরে জমায়েত হয়েছে ওরা কয়েকজন। তুষার ঝড়ে আটকা পড়া ট্রেন এসে পৌঁছেছে। চারপাশ থেকে লোকজন এসেছে শহরে বাজার করতে, সেই সঙ্গে কার কি সংবাদ খোঁজ নিতে। রয়্যাল আর আলমানসো ওয়াইল্ডার এসেছে ওদের হোমস্টেড থেকে। মিস্টার বোস্ট এসেছেন, বাবাও বন্দুক হাতে মাত্র পৌঁছেছেন। জ্যাক র্যাবিট পায়নি একটাও, তাই লবণ দেয়া মাংস নিয়েই বাড়ি ফিরবে। পায়ের শব্দ পায়নি যদিও, বাবার মনে হলো কে যেন পেছনে এসে দাঁড়িয়েছে। কথা থামিয়ে দিলেন মিস্টার বোস্ট। সবাই একসঙ্গে পিছনে ফিরল। একজন ইন্ডিয়ান দাঁড়িয়ে, বৃদ্ধ, গাঢ় বাদামি চামড়ায় অসংখ্য ভাঁজ পড়েছে। ধূসর রঙের একটা কম্বল জড়িয়েছে গায়ে, তার নিচে বুকের ওপর 2 হাত বাঁধা। মাথার বেশিরভাগটাই কামানো, পেছনের চুল জড়ানো ব্যান্ডে গোজা রয়েছে একটা ঈগলের পালক। চোখ দুটোই যেন খুরের ধার। একে একে সবাইকে দেখলো বুড়ো ইন্ডিয়ানটা, তারপর বলল, তুষার, তুষার, রাশি রাশি তুষার। কাঁধ থেকে পিছলে খানিকটা নেমে গেল তার কম্বল। নিচ থেকে বেরিয়ে এলো একটা হাত। উত্তর পশ্চিম আর পূর্ব থেকে কিছু কাচিয়ে সামনে জড়ো করার ভঙ্গি করলো। তারপর হাতটা চরকির মতন ঘোরালো। অনেক তুষার, জোর তুষার, খারাপ। কতদিন? জিজ্ঞাসা করলো বাবা। জবাব এলো, অনেক চাঁদ। 4টে আঙুল দেখালো, তারপর 3টে। 7 আঙুল মানে 7 মাস। এর কথা যদি সত্য হয়, 7 মাস ধরবে চলবে এখানে তুষার ঝড়। সবাই চেয়ে থাকলো ওর দিকে, কারোর মুখে কোনো কথা নেই। সাদা মানুষ, কথাটা বললাম তোমাদেরই। 7 আঙুল দেখিয়ে বলল, বিগ স্নো।
তারপর 7 আঙুল, বিগ স্নো। আরো একবার 7 আঙুল দেখিয়ে বলল, হিপ বিগ স্নো, অনেক চাঁদ, খুব খারাপ। নিজের বুকে তর্জনী দিয়ে টোকা দিল। গর্বের সঙ্গে বলল, অনেক বয়স, অনেক। আমি জানি, আমি দেখেছি। স্টোর থেকে বেরিয়ে বাইরে রোদে দাঁড়ানো ঘোড়ার পিঠে চেপে চলে গেল লোকটা পশ্চিম দিকে। খুব দেখালো এক চোট, উফ, বললেন মিস্টার বোস্ট। 7 আঙুল দেখিয়ে কি বোঝাতে চাইলো লোকটা, জিজ্ঞাসা করলো আলমান্সো। ব্যাখ্যা কোটা বুঝিয়ে দিল বাবা। বুড়ো বলে গেল, প্রতি 7 বছর পর পর আসে ভারী তুষার ঝড়, কিন্তু তৃতীয়বার অর্থাৎ 21 বছর পর আসে তীব্র শীত, ভয়ানক তুষার ঝড়। একটানা 7 মাস স্থায়ী হয় সেটা। কি মনে হয়, পাগলের প্রলাপ বকে গেল বুড়োটা, নাকি এর কথায় কান দেওয়ার সত্যিই দরকার আছে, জানতে চাইল রয়্যাল। কেউ জবাব দিতে পারল না এই প্রশ্নের। একটু চুপ করে থেকে আবার বলল, বলা যায় না, কথাটা সত্যি হতেও পারে। শীতকালটা শহরে কাটালে কেমন হয়? এখানে আমার ফিড স্টোরটা মাঠের মাঝখানে, ওই নড়বড়ে কুঁড়ে ঘরের চেয়ে অনেক নিরাপদ। তুমি কি বলো মানসো? আমার আপত্তি নেই, বলল মানসো। তুমি কি ভাবছো বোস্ট? জিজ্ঞাসা করলো বাবা। শহরে চলে আসবে? ধীরে মাথা নাড়লেন মিস্টার বোস্ট। পারবো বলে মনে হয় না। সমস্ত গরু ঘোড়া মুরগি নিয়ে কোথায় উঠবো এখানে? ভাড়া দেওয়ার সাধ্য থাকলেও না হয় ভেবে দেখা যেত। না, ফেসে গেছি, ওখানেই কাটাতে হবে আমাদের শীতটা। সবাই গম্ভীর ভাবনায় পড়ে গেছে। কেনাকাটা সেরে দাম চুকিয়ে দ্রুত হেঁটে বাড়ি ফিরল বাবা। রুটি সেঁকছিল মা। বাবাকে দেখেই চমকে উঠল। কি হয়েছে চার্লস, এত জলদি ফিরে এলে যে? খারাপ কোনো খবর নাকি? না না, তেমন কিছু নয়, বলল বাবা। এই যে তোমার চিনি, চা আর নোনা মাংস। খরগোশ পাইনি? খারাপ কোনো খবর নেই, তবে যত শীঘ্র সম্ভব শহরে গিয়ে উঠবো আমরা। প্রথমে গরু ঘোড়ার জন্য ঘাস নিয়ে যেতে হবে। ভাবছি আজই সাপারের আগে রেখে আসবো এক গাড়ি। এত তাড়াহুড়ো কিসের চার্লস, বলল মা। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই লম্বা পা ফেলে বেরিয়ে গেছে বাবা। সবাই অবাক হয়ে ওর মুখের দিকে চাইল। এরকম তো করেননি বাবা আগে। আমি যাই, দেখি বাবার সাহায্য দরকার হয় কিনা, বলল লরা। খারাপ কিছু নয়, বাবা তো বললেনই। মাও লরার সঙ্গে আস্তাবরে চলে এলো। ঘোড়া জুটছে বাবা ঘাসের গাড়িতে। কাজ করতে করতে বলল, খুব কড়া শীত পড়বে এবার। সত্যি কথা বলতে কি ঘাবড়ে গেছি আমি। এই পাতলা কাঠের নড়বড়ে বাড়ি তুষার ঝড় ঠেকাতে পারবে না গো। গত ঝড়েই তো দেখো কি অবস্থা হয়েছে আলকাতরা মাখা কাগজগুলোর। শহরের বাড়িতে চলে যাচ্ছি আমি। কিন্তু এত তাড়াহুড়োর কি হলো বাবা? আমার মনে হচ্ছে আরো আগে সরে যাওয়া উচিত ছিল আমাদের। ম্যাক্সরেটদের মতোই আমারও ধারণা এবার শীত ঠেকাতে শক্ত পুরু নিশ্ছিদ্র দেয়াল দরকার হবে। বেশ কিছুদিন ধরেই এরকম একটা অনুভূতি হচ্ছিল। আর মেয়েদের নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার দরকার। আজ যখন ইন্ডিয়ানটা। থেমে গেল বাবা। কিসের ইন্ডিয়ান? চমকে গেল মা। ইন্ডিয়ানদের দু চোখেই দেখতে পারেন না মা, ভয়ও পায় প্রচুর। আগে ফিরে আসি, বলল বাবা। সন্ধ্যের সময় খেতে খেতে সব বলবো। গাদা থেকে পিচফোর্ক নিয়ে ঘাস ঝেড়ে তুলতে লাগলো বাবা গাড়িতে, আর পা দিয়ে মারিয়ে ওগুলোকে নিচু করতে থাকলো লরা। শুকনো ঘাস ঘোড়ার পিঠের চেয়ে আরো কিছুটা উঁচু হতে লাগলো। তারপর নিয়ে গেল বাবা। বলল, শহরে আমি একাই যাব, ওখানে তো আর ছেলেদের কাজ তোমাকে দিয়ে করানো ঠিক হবে না। গাড়ি থেকে পিছলে নামলো এবার লরা গাদার অবশিষ্ট খড়ের ওপর। শহরে চলে গেল বাবা গাড়ি নিয়ে। বাড়ির পিছনে এনে থামলো বাবার ওয়াগন। আস্তাবলের পাশে খড়ের গাদা দেখতে পেল লরা। ঘেরা বারান্দা পেরিয়ে বাড়িতে ঢুকলো ওরা পেছনের দরজা দিয়ে। সবাই হাত লাগিয়ে গোছগাছ করে নিতে বেশি সময় লাগলো না। শহরে আসতে পেরে মা খুশি। পুরো শীতকালটা স্কুলে যেতে পারবে লরা আর ক্যারি। মেরি খুশি, খামার বাড়িতে যেখানে যেমন ভাবে ছিল এখানেও মা সেরকম ভাবেই সাজিয়ে রেখেছে। নতুন কোথাও এসেছে বলে মনেই হচ্ছে না ওর। সবকিছু হাতের কাছেই ভাবছে ঠিক আগেরই মতন। বাবা খুশি, স্ত্রী সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা গেছে বলে। শুধু লরা আর ক্যারি অস্বস্তি বোধ করছে অপরিচিত স্কুলে যাওয়ার চিন্তায়।
পরদিন সকালে উঠে গরম জামা কাপড় আর হুড পরে রওনা হলো ওরা দুজন স্কুলের পথে। কাছাকাছি গিয়ে দেখলো স্কুলের সামনের রোদেলা মাঠে হ্যান্ড বল নিয়ে খেলা করছে অচেনা কয়েকজন ছেলে। দুটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে স্কুল ঢোকার দরজার সামনে। লম্বা একটা ছেলে সাবলীল ভঙ্গিতে লাফিয়ে উঠল শূন্যে। খপ করে বলটা ধরেই লড়ার উপর আটকে গেল ওর চোখ। ঝিক করে হেসে উঠল গোটা মুখ। পর মুহূর্তে ছুড়ে দিল বলটা লড়ার দিকে। বাঁকা হয়ে নেমে আসছে বল। ঠিক না ভেবেই দুপা সামনে এগিয়ে লাফিয়ে ধরে ফেলল লড়া বলটাকে। হই হই করে উঠল মাঠের সব ছেলে। একজন চেঁচিয়ে বলল, এই ক্যাপ, মেয়েরা আবার বল খেলে নাকি? আমিও ভাবতে পারিনি যে ধরে ফেলবে, বলল ক্যাপ। তাই বলে আমি খেলছি না বলে বলটা ছুড়ে দিল লড়া ওদের দিকে। তোমাদের সঙ্গে পাল্লা দিয়ে খেলার ক্ষমতা রাখেও, চেঁচিয়ে আর সবাইকে বলল ক্যাপ। তারপর লড়ার দিকে ফিরে বলল, চলে এসো, সবাই মিলে খেলি না। দরজায় দাঁড়ানো মেয়ে দুটোর দিকে ফিরলো এবার, মিনি আর মেরি পাওয়ার। তোমরাও এসো না, সবাই খেলি। কারোর কথায় কান না দিয়ে হাত থেকে জোরে ছেড়ে দেওয়া বইগুলো তুলে নিয়ে ক্যারির হাত ধরে এগিয়ে গেল লড়া দরজায় দাঁড়ানো মেয়ে দুটোর দিকে। আমার নাম মেরি পাওয়ার, বলল লম্বা মেয়েটা, আর এই হচ্ছে মিনি জনসন। আমি লরা ইঙ্গলস, আর এই হলো আমার ছোট বোন ক্যারি। মেরি পাওয়ারের গাঢ় নীল চোখে হাসির ঝিলিক দেখে লরাও হাসলো। তোমার দিকে যে বল ছুড়েছিল ওর নাম ক্যাপ গার্ল্যান্ড। আর কোনো কথা হওয়ার আগেই দরজায় এসে দাঁড়ালেন টিচার। হাতের বলটা নেড়ে ভেতরে ডাকলেন সবাইকে। সবাই ঢুকে পড়লো স্কুল ঘরে। দুই সারিতে 12টা করে ঝকঝকে নতুন ডেস্ক সাজানো রয়েছে ঘরে। ঠিক মাঝখানে বসানো হিটিং স্টোভটার সামনে পেছনে রয়েছে 4টে করে ডেস্ক। বেশিরভাগ ডেস্কে কালি। মেয়েদের সারিতে পিছন দিকের একটা ডেস্কে পাশাপাশি বসলো মেরি পাওয়ার ও মিনি জনসন। ছেলেদের সারিতে পিছনের দুটো ডেস্কে বসলো ক্যাপ গার্ল্যান্ড ও আরো 3জন ছেলে। জনা কয়েক ছোট ছেলে মেয়ে বসলো সামনের দিকের ডেস্কে। তোমরা নতুন তাই না? লরা আর ক্যারিকে জিজ্ঞাসা করলেন টিচার। মুখে হাসি। নাম বলো। ওদের নাম লিখে নিলেন টিচার। নিজেদের পরিচয় দিলেন। আমি ফ্লোরেন্স গার্ল্যান্ড। তোমাদের বাড়ির ঠিক পেছনেই আমাদের বাড়ি, পরের রাস্তাতে দিয়ে যেতে হয়। ও, ক্যাপ গার্ল্যান্ড তাহলে টিচারের ভাই হয়, ভাবলো লরা। 4th রিটার্ড শেখার হচ্ছে তোমাদের, বুঝলে? জানতে চাইলেন টিচার। হ্যাঁ ম্যাম, বলল লরা। বলল না, শুধু লেখা বা শেখা নয়, পুরোটাই মুখস্থ হয়ে গেছে এই বইটা। তাহলে তো দেখতে হয় 5th রিডারটা কতটা পারো। লরাকে মাঝের সারির পিছনের সিটে বসতে বললেন টিচার। মেরি পাওয়ার আর মিনি যে ডেস্কে বসেছে তার পাশের ডেস্কটায়। ছোট্ট মেয়েদের সঙ্গে সামনের সিটে গিয়ে বসলো ক্যারি। নিজের সিটে বসে এবার রুলার ঠুকলেন টিচার। স্কুল শুরু হচ্ছে বলে বাইবেল খুললেন প্রথমে। আজ সকালে 23তম সামটা পড়ছি। প্রতিটি স্তোত্রই লরার মুখস্থ, কিন্তু তারপরেও খুব ভালো লাগলো ওর কাছে টিচারের এই আবৃত্তি। বাইবেল বন্ধ হতেই সবাই যার যার পাঠ্য বই খুললো। স্কুলের ভয় দূর হয়ে গেল লরার খুব অল্প দিনেই। যতই দিন গেল ততই প্রিয় হয়ে উঠল ওর কাছে স্কুলের পরিবেশ। একটা ডেস্কে একা বসে ও, কিন্তু মিনি ও মেরির সঙ্গে খুব ভাব হয়ে গেছে ওর। একই সঙ্গে স্কুলে আসে ওরা, বাড়িও ফিরে একই সঙ্গে। বিরতির সময় বেশ কয়েকবার বল খেলতে ডেকেছে ওদেরকে ক্যাপ গার্ল্যান্ড, কিন্তু ওরা রাজি হয়নি। বড় ছেলেদের মধ্যে ক্যাপ গার্ল্যান্ড ছাড়াও রয়েছে পাতলা সাতলা আর্থার জনসন আর খয়েরি চোখের বেন উইথওয়ার্ড। বেন উইথওয়ার্ড রেলওয়ে ডিপো এনগেজমেন্টের ছেলে। আর্থার মিনি জনসনেরই ভাই। মিনি আর মেনি দুজনেই পূর্বে স্কুলে নিয়মিত পড়াশোনা করেছে, কিন্তু লরা দেখলো বাসায় ওকে এত সুন্দর করে পড়িয়েছে মা যে কোনো বিষয়েই ও কারোর থেকে পিছিয়ে নেই। অঙ্কেও ও সবারই সেরা। রোজ সন্ধ্যায় সাপার শেষে মেরিকে নিয়ে পড়তে বসে লরা। প্রথমে অঙ্কের প্রশ্নটা পড়ে শোনায় ও মেরিকে, তারপর স্লেটে কষে ফেলে অঙ্কটা। ওদিকে মেরিও মনে মনে বের করে ফেলে সমাধানটা। ইতিহাস ও ভূগোলের পাঠও মেরিকে পড়ে শোনায় প্রথমে, তারপরে দুজনে মিলে প্রতিটা প্রশ্নের উত্তর শিখে নেয়। মেরিকে অন্ধদের কলেজে জন্য এগিয়ে রেখেছে লরা। যদি কোনোদিন বাবা ওকে ওখানে পাঠাবার মতন যথেষ্ট টাকা উপার্জন করতে পারে সেই আশায়। বেশ অনেক দিন নিয়মিত ক্লাস করে এখন সাপ্তাহিক ছুটির দিনগুলো অস্থির লাগে ক্যারি আর লরা। কাটতেই চায় না যেন কিছুতেই। সোমবারের জন্য ছটফট করে মন।
এমনকি এক সোমবারের দুপুরে এলো প্রথম তুষার ঝড়। হঠাৎ মেঘে ঢাকা পড়ল সূর্য, মনে হলো কেউ যেন ফ্রু দিয়ে নিভিয়ে দিল বাতিটাকে। আধার ঘনিয়ে এলো চারপাশে। পর মুহূর্তে প্রবল হাওয়া এসে প্রচন্ড জোরে ঝাঁকি দিল স্কুল হাউসটাকে। কেঁপে উঠল গোটা বাড়ি। খটাখট আওয়াজ হলো দরজা জানলায়। চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মিস গার্ল্যান্ড। ছোট একটা মেয়ে চিৎকার করে কেঁদে উঠল। সাদা হয়ে গেল ক্যারির মুখ। জানলা দিয়ে দেখা গেল ধূসর হয়ে গেছে চারিদিক। সাই সাই করে ছুটছে তুষার। স্টোভ পাইপের শীষ কেটে বিলাপ বকছে বাতাস। ভয়ের কিচ্ছু নেই, বললেন টিচার। সাধারণ ঝড় উঠেছে, তোমরা যে যার পড়া তৈরি করো। লরা ভাবছে বাড়ি যাবে কি করে। মেইন রোড স্কুল থেকে অনেক দূর, পথ হারালেই সব শেষ। এখানে আর সবাই এসেছে পূব থেকে। প্রেরি তুষারঝড় সম্পর্কে কারোর কোনো ধারণাই নেই, কিন্তু লরা আর ক্যারি ভালো করেই জানে কিরকম মারাত্মক এই ঝড়। তবে বাড়ি থেকে এত দূরে তুষার ঝড়ে আটকা পড়লে কি করতে হবে তা জানা নেই ওদের। এতটুকু স্পষ্ট বুঝতে পারছে লরা, এই স্কুলেই আটকে পড়লে অসুবিধা আছে। কয়লা সামান্য যা আছে তা যে আজকের দিনটাও চলবে না। ডেস্কগুলো ভাঙা গেলে ওগুলো পুড়িয়ে হয়তো আজ রাতটা কাটবে কোন রকমে। কিন্তু ঝড় যদি 3 দিন স্থায়ী হয় তাহলে বরফ জমে যাবে, ওরা প্রত্যেকেই মরে যাবে। মাথা না নেড়ে শুধু চোখ তুলে মিস গার্ল্যান্ডের দিকে চাইল এবার লরা। ঠোঁটে কামড় দিয়ে ভুরু কুঁচকে ভাবছেন তিনি, কিন্তু কোট করা উচিত সিদ্ধান্তই নিতে পারছেন না। ভয় লাগছে বটে, কিন্তু ভাবছেন ঝড়ের কারণে স্কুল ছুটি দেয়া যায় কিনা, আর সেটা উচিত হবে কিনা। দরজায় জোর করাঘাতের শব্দে চমকে উঠল সবাই। ওভারকোট, টুপি আর মাফলার পরা সাদা একটা মূর্তি ঢুকলো ঘরে। প্রথমে কেউ চিনতে পারলো না লোকটাকে। বরফে জমে শক্ত হয়ে যাওয়া মাফলারটা সরাতেই চেনা গেল মিস্টার ফস্টার, একজন হোমস্টেডার। টিচার বাড়ির ঠিক সামনেই সেটউডের বাড়িতে ভাড়া নিয়েছেন তিনি শীতকালটা শহরে কাটাবেন বলে। আপনাকে নিতে এলাম, বললেন তিনি টিচারকে। মিস গার্ল্যান্ড তাকে ধন্যবাদ জানালেন। তারপর ডেস্কের ওপর রুলার ঠুকে বললেন, শোনো তোমরা, স্কুল ছুটি হয়ে গেল। তোমরা যে যার কোট আর হুড এনে স্টোভের ধারে দাঁড়িয়ে পড়ে নাও। ক্যারিকে ওখানেই দাঁড়িয়ে থাকতে বলে লরা গেল এন্ট্রিতে। কাঠের তক্তার ফাঁক গলে হুহু বাতাস আর তুষার ঢুকে ঠান্ডা বরফ করে দিয়ে যাচ্ছে এন্ট্রি ঘরটাকে। শীতে কাঁপতে কাঁপতে দুজনে কোট আর হুড নিয়ে দৌড়ে ফিরে এলো লরা ক্লাসরুমে। ভয়ে ফ্যাকাশে হয়ে গেল ক্যারি। ওকে ওর কোট, হুড আর দস্তানা পরিয়ে দিল লরা। মাফলারটা এমনভাবে জড়িয়ে দিল যেন চোখ দুটো ছাড়া গোটা মুখ ঢাকা পড়ে। বলল, কোনো চিন্তা নেই ক্যারি, আমরা নিরাপদেই পৌঁছে যাব বাড়ি। এবার এসো সবাই আমরা পিছন পিছন যাই। টিচারের হাত ধরে এগোলেন মিস্টার ফোস্টার। গায়ে গায়ে লেগে থাকলো সবাই। দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন তিনি। সবাই সার বেঁধে চলল তার পেছনে। মেরি আর মিনি ধরেছে রিয়া স্টিলেন, 2 ছোট্ট মেয়ের হাত। ওদের ঠিক পেছনেই বেন ও আর্থার। তাদের পেছনে হাঁটছে লরা আর ক্যারি। ক্যারির দাস্তানা পরা একটা হাত শক্ত করে ধরে আছে লরা। স্কুল ঘরের দরজাটা লাগিয়ে দিলে সবার শেষে আসছে ক্যাপ। বাতাসের প্রচন্ড ধাক্কায় টলে উঠেছে ওরা। কয়েক পা এগিয়ে দেখলো স্কুল ঘরটা হারিয়ে গেছে। চারপাশে শুধু সাদা তুষারের ঘূর্ণি। ছায়ার মতন দেখা যাচ্ছে সামনের জনকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বরফের কুচি লেগে জ্বালা করছে চোখের পাতা। এভাবে অন্ধের মতন চলতে গিয়ে যদি সামান্য দিক ভুল হয় তাহলে শহরকে পাশ কাটিয়ে প্রেরিতে গিয়ে পড়বে ওরা। চিরকাল হাঁটলেও আর পৌঁছতে পারবে না কোথাও। বাতাসে হোঁচট খেতে খেতে যতই সামান্য এগোচ্ছে ততই বাড়ছে লড়ার দুশ্চিন্তা। ওরা কি ভুল পথে চলেছে? বাড়িঘরগুলো কোথায় গেল? কোন দিকে? হাত পা অসাড় হয়ে আসছে। বাতাসের তোড়ে পায়ে জড়িয়ে যাচ্ছে স্কার্ট। এভাবে খোলা জায়গায় আর বেশিক্ষণ টিকতে পারবে না, বুঝতে পারল লরা। মিস্টার ফস্টার কি দিগ্ভ্রান্ত হয়ে গেলেন? ক্যাব গার্ল্যান্ড অন্যদিকে চলল কেন? লরার মনে হলো ক্যাব যেদিকে যাচ্ছে সেটাই সঠিক পথ, কিন্তু টিচারের নির্দেশ অমান্য করে ওর পেছনে গেল না ও। সামনে ছায়ামূর্তিকেই অনুসরণ করতে চলল। আরো কিছুক্ষণ চলার পর নিশ্চিন্ত হলো লরা। পথ হারিয়েছে ওরা। এতক্ষণে শহরে পৌঁছে যাওয়ার কথা। ভুল পথে নিয়ে চলেছেন ওদেরকে মিস্টার ফস্টার। ভয়ে কলিজা শুকিয়ে গেল লরার। থমকে দাঁড়ালো। কয়েক সেকেন্ডে দিশা পেল না কি করবে। সামনের ছায়াটা মিলিয়ে যাচ্ছে দেখে দ্রুত পা বাড়ালো সামনের দিকে।
দড়াম করে কাঁধে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ল লরা। পতন ঠেকানোর জন্য হাত বাড়াতেই শক্ত কিছু ঠেকলো হাতে। হাত বুলিয়ে দেখে বুঝলো কোনো বাড়ির দুই দেয়ালের কোণে ধাক্কা খেয়েছে ও। চেঁচিয়ে উঠলো, এই যে এই যে, এদিকে এদিকে আসুন, একটা বাড়ি। বাতাসের সাঁই সাঁই শব্দে লড়ার গলা শুনতেই পেল না কেউ। তুষারে জমে শক্ত হয়ে যাওয়া মাফলারটা মুখের সামনে থেকে সরিয়ে গলা ফাটিয়ে চেঁচালো আবার। একটু পরে দেখতে পেল একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে, তার পেছনে আরো কয়েকটা ছায়া। কেউ কোনো কথা বলল না, ক্যাব ছাড়া সবাই ওর সঙ্গে এবার চলল। দেয়াল ধরে ধরে সামনে এগিয়ে দেখা গেল ওটা মিডের হোটেল, অর্থাৎ এই রাস্তার সবচেয়ে শেষ বাড়িটা। কপাল গুনি ধাক্কা খেয়েছে এখানে লড়া, সম্ভবত একটু পিছিয়ে পড়েছিল বলেই, তা নইলে চলতেই থাকতো ওরা উত্তরের প্রেরির দিকে। একটা বাড়ি চিনতে পারা মানে গোটা শহরটাকেই চিনতে পারা। এরপর আর কোনো অসুবিধে হলোই না। একে একে সবাই ঢুকে পড়লো যে যার বাড়িতে। শুধু বেনওয়ার্থ আশ্রয় নিল হোটেলে, কারণ এই ঝড়ে ডিপোর দিকে রওনা হলে আবার পথ হারাতে পারে ও। অসাড় হয়ে যাওয়া হাতে দরজার নব ঘোরাতে চেষ্টা করলো লড়া। এমনি সময় দরজা খুলে ওদেরকে ভেতরে টেনে নিল বাবা। ওভারকোট, টুপি আর মাফলার পরে এক গাছি কুণ্ডুলি পাকানো দড়ি আর বাতি নিয়ে এই মাত্র বেরোতে যাচ্ছিল বাবা ওদের খোঁজে। ঘরে ঢুকে লম্বা করে বুক ভরে দম নিল লড়া আর ক্যারি। এখানে বাতাসের এলোপাতারি ধাক্কা আর শোষ গর্জন নেই, তুষারের অত্যাচার নেই, নীরব নিস্তব্ধ যেন সব এখানে। লড়া টের পেল ওর জমে যাওয়া মাফলার থেকে বরফ ভাঙছে মা। বাবাকে জিজ্ঞাসা করলো, ক্যারি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে বলল বাবা। লড়ার হুড আর কোট খুলে দিল বাবা, বলল, যাক কপাল ভালো, তুষার ক্ষত হয়নি। এরা যাও আগুনের ধারে চলে যাও। রকিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেরি। এই যে এখানে বসো, এখানে, এইখানটা সবচেয়ে গরম। মেরির চেয়ারায় বসে গা গরম করছে না লড়ার। স্টোভের ধারে বাবার কোলে বসে থরথর করে কাঁপছে শাল দিয়ে জড়ানো ক্যারি। ছুটে গিয়ে 2 কাপ গরম চা আনলো মা। আদার সুবাসে জিভে জল এসে গেল সবার। লড়ার হাঁটুতে চড়ে বসে লোভী দৃষ্টিতে কাপের দিকে চাইছে গ্রেস। কাপটাও ঠোঁটের কাছে ধরতেই খুশি হয়ে চুমুক দিল। আমরা সবাই 1 কাপ করে পেলে ভালো হতো, কি বলো? বলল বাবা মৃদু হেসে। তাই শুনে আবার ছুটল মা রান্নাঘরে। সবাই মিলে তৃপ্তির সঙ্গে আদা দেয়া চায়ে চুমুক দিচ্ছে। লড়ার মনে হলো স্বর্গটা খুব সম্ভব এইরকম সুখের। ঘুমে জড়িয়ে আসছে ওর 2 চোখ। তাই দেখে মা বলল, এবার শুয়ে পড়ো গিয়ে তোমরা দুজন, লম্বা একটা ঘুম দেওয়া দরকার তোমাদের, বুঝলে? একটানা 3 দিন বইল তুমুল তুষার ঝড়। তারপরই আকাশ পরিষ্কার, ঝলমলে সূর্য কিরণে তুষারের ছাওয়া মাঠ ঘাটের দিকে চাওয়াই যায় না। কিন্তু বাবা খুশি, আশা করছে এবার কিছুদিন আবহাওয়া ভালো যাবে। শহরে সবার এখন একটাই চিন্তা, রেল লাইনের উপর, বিশেষ করে সুড়ঙ্গগুলোর ভেতর জমে যাওয়া বরফ সরিয়ে কত দিনে আসতে পারবে ট্রেন। ট্রেন আসতে না পারলে মহা বিপদ হয়ে যাবে। খুব দ্রুতই ফুরিয়ে আসছে স্টোরগুলোর জিনিসপত্র। বাবা খবর আনলো ট্রেসির কাছে আটকা পড়েছে ট্রেন, তবে শীঘ্রই তুষার সরিয়ে সুড়ঙ্গ পরিষ্কার করে ফেলবে রেলওয়ের লোকেরা। বড়জন 2 দিন লাগবে ওদের ট্রেন চালু করতে। পরদিন সকালে ফুলারের দোকান থেকে তাড়াহুড়ো করে ফিরে এলো বাবা। শহরের কয়েকজন নাকি ডিপো থেকে একটা হ্যান্ডকার নিয়ে ভলগা পর্যন্ত লাইন পরিষ্কার করতে যাবে, তারপর ওখান থেকে ফিরে আসবে ট্রেনে চড়ে। বাবা যদি যায়, মিস্টার ফোস্টার বলেছেন বাবার গরু আর ঘোড়াগুলোকে দেখভাল তিনিই করবেন। বহুদিন এক জায়গায় বসে একদম হাঁপিয়ে উঠেছি ক্যারোলিন, একটু বাতাস খেয়ে আসতে খুব ইচ্ছা করছে। তা যাও না, এক কথায় রাজি হয়ে গেল মা। কিন্তু মাত্র 1 দিন এত পথ তোমরা কি করে যে পরিষ্কার করবে? এত পথ কোথায়, মাত্র তো 50 মাইল। তাছাড়া এদিকে সুড়ঙ্গগুলো সব ছোট ছোট। ভলগার পূর্বে অবস্থা শুনেছি খুবই খারাপ, জোর কাজ চলছে ওখানে। আমরা এদিকটা পরিষ্কার করে ফেললে পরশু ফিরে আসতে পারবো ট্রেনে চড়ে। গরম পোশাক পরে বেরিয়ে গেল বাবা তার বেলচাটা কাঁধে ফেলে। স্কুলে যাওয়ার পথে লড়া আর ক্যারি দাঁড়ালো রাস্তার উপর ওদের রওনা হওয়া দেখবে বলে। সবাই উঠে পড়েছে আগে। বাবা উঠে একটা হ্যান্ডবার ধরলো। একদিকে দাঁড়িয়েছেন মিস্টার ফুলার, মিস্টার মিড আর মিস্টার হিমস। তাদের মুখোমুখি দাঁড়ানো বাবা, মিস্টার উইলমার্থ আর রয়্যাল ওয়াইল্ডার। প্রথম দল তাদের হ্যান্ডবারের উপর ঝুঁকে চাপ দিল।
মাথাগুলো নিচু হয়ে হ্যান্ডবার সহ আবার যখন সোজা হলো, দ্বিতীয় দল তখন ঝুঁকে পড়লো তাদের হ্যান্ডবারের উপর। চলতে শুরু করলো হ্যান্ডবার, প্রথমে ধীরে ধীরে, তারপর জোরে। বেশ কিছু দূর গিয়ে তুষারে আটকে গেল হ্যান্ডকার। বেলচা নিয়ে লাফিয়ে নামলো সবাই। রাস্তা পরিষ্কার হতেই রওনা হলো আবার। গান গাইতে গাইতে চলেছে ওরা। ছোট হতে হতে কালো একটা বিন্দুতে পরিণত হলো হ্যান্ডকার। সমবেত কণ্ঠের গান আর শোনা যাচ্ছে না। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে চলল দুই বোন স্কুলের পথে। বাবা না থাকলে বাড়িটা একেবারেই ফাঁকা হয়ে যায়। সকাল বিকাল মিস্টার ফস্টার এসে গরু ঘোড়ার দেখাশোনা করে যান, দুধ দুইয়ে দিয়ে যান। তিনি চলে গেলেই লড়াকে পাঠায় মা সব ঠিক মতন হয়েছে কিনা একবার দেখে আসার জন্য। বৃহস্পতিবার রাতে মা বলল, দেখো কাল ঠিক এসে যাবে ও। সত্যি পরদিন দুপুরে তীক্ষ্ণ টানা লম্বা সিটি শোনা গেল। তুষার ছাওয়া প্রেরির মধ্যে দিয়ে আসছে ট্রেন। রান্নাঘরের জানলা দিয়ে ধোঁয়া দেখা যাচ্ছে। এসো লড়া, ডাকলো মা। ডিনার তৈরি করে ফেলি। বিস্কিটগুলো প্লেটে তুলছে লড়া। এমনি সময় দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকলো বাবা। দেখো ক্যারোলিন, দেখো কাকে সঙ্গে করে এনেছি। বাবার দিকে দৌড়ে দিয়েছিল গ্রেস। থমকে দাঁড়ালো, বড় বড় চোখ করে পিছিয়ে এলো। হাতের আঙুলগুলো দিয়েছে এবার মুখে ঢুকিয়ে। আরে মিস্টার এডওয়ার্ডস, অবাক কণ্ঠে বলল মা। তোমাকে বলেছিলাম না আবার দেখা হবে। এই দেখো ঠিকই ধরে এনেছি। আলুর বাটিটা টেবিলে রাখতে রাখতে বলল মা, আপনাকে ধন্যবাদ জানাবার সুযোগ খুঁজছিলাম আমরা। ক্লেইম ফাইল করার সময় মিস্টার ইঙ্গলসকে আপনি সাহায্য না করলে নির্ঘাত আমরা আজ হোমস্টেডটাকে হারাতাম। ও তো কিছুই না, লজ্জিত হাসি হেসে বললেন মিস্টার এডওয়ার্ডস। লড়া দেখলো তেমনি লম্বা পাতলা হাসি খুশি চেহারা, ঠিক আগেরই মতন রয়েছে টেনিসের বুড়ো বেড়ালের হাব ভাব। খুশি হয়ে বলল, কেমন আছেন মিস্টার এডওয়ার্ডস? সান্তা ক্লজের কাছ থেকে আমাদের উপহার এনে দিয়েছিলেন আপনি, বলল মেরি। বৃষ্টির মধ্যে 80 মাইল হেঁটে এসেছিলাম, তারপর সাঁতার কেটে ক্রিক পেরিয়ে নিয়ে এসেছিলাম। আমাদের সব কিন্তু মনে আছে, বলল লড়া। মেঝেতে জুতো ঘষে মাথা ঝাঁকালেন মিস্টার এডওয়ার্ডস। মিসেস ইঙ্গলস আর মেয়েরা, আবার দেখা হয়ে যাওয়ায় সত্যি খুব ভালো লাগছে আমার। মেরির অবস্থা টের পেয়ে গেছেন। নরম গলায় বললেন ইঙ্গলস, এই সুন্দর দুই ভদ্র মহিলাই কি ইন্ডিয়ান টেরিটরির সেই ছোট্ট দুই মিষ্টি মেয়ে, আমার ঘাড়ে পিঠে চড়তো যারা? এবার হেসে উঠল সবাই। মা বলল, সময় কি তাড়াতাড়ি যায় তাই না? ক্যারি তখন সবার ছোট, কোলে হাসলো। এখন গ্রেস হচ্ছে সবার ছোট। গ্রেসকে সামনে ঠেললো মা, কিন্তু নড়লো না ও। মার স্কার্ট খামচে ধরে ঝুলে থাকলো, বড় বড় চোখ দিয়ে যেন গিলছে আগন্তুককে। বসে পড়ুন মিস্টার এডওয়ার্ডস, বলল মা। 1 মিনিটে ডিনার এসে যাবে টেবিলে। ওকে ইতস্তত করতে দেখে বাবা বলল, লজ্জা করো না এডওয়ার্ডস, বসে পড়ো। এখানে যা আছে তাই খাবে। সাপার তোমার পছন্দের কিছু আইটেমও তৈরি করবেন ক্যারোলিন। শক্তপোক্ত বাড়িটার প্রশংসা করলেন মিস্টার এডওয়ার্ডস। তৃপ্তির সঙ্গে খেয়ে প্রশংসা করলেন মায়ের রান্নারও। কিন্তু যেই ট্রেনের হুইসেল বাজলো অমনি উঠে দাঁড়ালেন। অনেক দূরে পশ্চিমে চলে যাচ্ছেন তিনি, এদিকের হোমস্টেড বিক্রি করে দিয়ে। বাবা অনুরোধ করলো কয়েকটা দিন এখানে বেরিয়ে যেতে, কিন্তু রাজি হলেন না তিনি। এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে বলে সবার সঙ্গে হাত মিলিয়ে বিদায় নিলেন। এতক্ষণ জবান বন্ধ করে রেখেছিল গ্রেসের। মিস্টার এডওয়ার্ডস বেরিয়ে যেতেই লম্বা করে দম নিয়ে মেরিকে জিজ্ঞাসা করলো, এই লোকটার সঙ্গে সত্যিই দেখা হয়েছিল সান্তা ক্লজের? হ্যাঁ, বলল মেরি। আমরা তখন ছোট ছিলাম। ক্রিসমাসের সময় 40 মাইল হেঁটে গিয়ে আমরা আর লড়ার জন্য উপহার এনেছিলেন উনি সান্তা ক্লজের কাছ থেকে। সত্যি, বলল মা। সত্যিকারের একজন হৃদয়বান মানুষিনী। সবাই টেবিল ছেড়ে উঠে পড়তেই কি যেন মাটিতে পড়লো মেরির কোল থেকে। ঝুঁকে পড়ে টুরল মা। ওটা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে জিনিসটার দিকে। চেঁচিয়ে উঠল লড়া, আরে মেরি, $20 $20 একটা নোট পড়েছে তোমার কোল থেকে। কি করে? অসম্ভব, বলল মেরি। থমকে দাঁড়িয়ে দেখলো ওটা বাবা। তারপর বলল, এই নিশ্চয়ই এডওয়ার্ডস এর কাজ। এ টাকা তো আমরা রাখতে পারি না, বলল মা। নিশ্চয়ই ভুল করে। কথা শেষ হওয়ার আগেই লম্বা হুইসেল দিয়ে রওনা হয়ে গেল ট্রেনটা। কিছু করার আছে, বলল বাবা। চলে গেল তো এডওয়ার্ডস। বলছিল অরিগানে যাবে,
আবার কত বছর পর দেখা হবে কেউ বলতে পারে। কিন্তু চার্লস এই কাজটা করলো কেন? ওটাও আমাদেরকে না দিয়ে দিয়েছে মেরিকে। রেখে দাও, ওর কলেজে ভর্তি হতে কাজে লাগবে। ঠিক আছে বলে নোটটা মেরির হাতে দিল মা। হাতে নিয়ে মেরি বলল, ধন্যবাদ জানানো গেল না যে। বিড়বিড় করে মা বলল, প্রার্থনা করি এর টাকার জন্যে যেন ছেলেটা কোনো দিন কোথাও না ঠেকে যায়। শেষ হলো দ্য লং উইন্টারের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি আসছি দ্বিতীয় পর্বটি নিয়ে। আমার গল্প পাঠ কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ তবে চলি, টাটা।